Oh, my name is Missing. আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো আছো তো, না? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? এই আছি, আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে আছি, আলহামদুলিল্লাহ। স্যার দেরি হলো কেন স্যার? অরবিন্দ, না? অর্ধেন্দু। হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ধেন্দু, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা মূলত গত ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করছিলাম আমরা, সৃজনশীল প্রশ্ন, তাই না? কিভাবে তৈরি করতে হবে একটা স্যাম্পল আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এটার আনসারটা তৈরি করতে হবে, এবং 3টা সিকিউ কোশ্চেন আমি তোমাদের বাসার কাজ দিয়েছিলাম এটা বাসায় তৈরি করার জন্য। নিশ্চয় তোমরা তৈরি করেছো সবাই? সবাই তৈরি করছো? আর
হ্যাঁ, বাসায় তৈরি করছো? আরহাম হ্যালো। তোমরা কি বাসায় তৈরি মাহির। করছো? ইর্তিজা হাসান, স্যার আমরা স্যার আমরা না, ছিলাম স্যার। নতুন জিজ্ঞাসা করা। তৈরি করো নাই? না স্যার। কেন? স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না। বুঝি নাই। স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না। লাস্ট ক্লাসে ছিল না, কিন্তু জেনে নেওয়ার দায়িত্ব ছিল না তোমার? ভিডিওটা দেখা দরকার ছিল না, যে কি হয়েছে ক্লাসে না হয়েছে, এটা তো একটু জানা দরকার ছিল। সরি স্যার। আরহাম, আরহামের কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালো। তা ইয়ে করছো? না স্যার। কেন? তাহলে আজকের ক্লাসটা কি নিব? তো আজকের ক্লাসটাই তো তোমাদের ওই সিকিউ তোমরা আনসার তৈরি করবা, কার কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, এটাই ছিল আমাদের ক্লাসের মূল ইয়ে। তাহলে স্যার এখন অ্যাসাইনমেন্ট দিছে তো স্যার, অনেকগুলো একসাথে তো। অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট চলবে, ক্লাসও চলবে, এটাও তো একটা অ্যাসাইনমেন্ট। বাসার কাজ দিলাম, এটাও তো একটা অ্যাসাইনমেন্টের মতো, তাই না? জি স্যার। আগে যদি ক্লাস হতো কলেজে, তো ক্লাসে তোমার রেগুলার আসতে হতো, আসা যাওয়ার যে সময় নষ্ট হতো, এখন তো সেই সময়টা নষ্ট হয় না তোমাদের, তাই না? কলেজে থাকতে হতো 3-4 ঘন্টা, আসা যাওয়ার সময় আরো 2-3 ঘন্টা। তো এই যে ধরো প্রতিদিন 4-5 ঘন্টার সময়, তো এই সময়টা তোমাদের সেভ হচ্ছে না? এই সময়টা তো তুমি বাসায় বসে পড়াশোনার কাজে ব্যয় করতে পারো, কিন্তু সেটা তো তোমরা করতেছো না। এখন মোবাইল নিয়ে ফেসবুক আর ইউটিউব এগুলো তোমরা বসে 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 থাকো এগুলো নিয়ে, তাই না? তো এইভাবে চললে তো তোমার ইয়ে হবে না, তাই না? এভাবে যদি করতে থাকো তাহলে তো প্রবলেম না এটা। তোমরা যদি এইভাবে চালাইতে থাকো তাহলে তো প্রবলেম হয়ে যাবে আসলে। তোমাদের নিয়ে কি করা যায় বলো? তোমাদের বাসার কাজ দিলে সেটা যদি না করো, এবং কোনো রেসপন্সও করো না, তোমরা ক্লাসে কোনো জিনিস পারো পারো না, বুঝো বুঝো না, সেটার কোনো রেসপন্স তোমরা করো না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তুমি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, তোমরা ক্লাসে রেসপন্স করো না, আনসার ঠিক মতো করো না, তাহলে এই জিনিসগুলো তো সমস্যা। এটা বুঝছো জিনিসটা? তোমাদের নিয়ে কি করা যায় তাহলে বলো তো? কি পরিকল্পনা, কিভাবে আগানো যায়? তোমরা এই পরামর্শ দাও দেখি, তারপর সেই অনুযায়ী আমরা আগানোর চেষ্টা করি। কিন্তু ইমপ্রুভমেন্ট মাস্ট, ইমপ্রুভমেন্ট ছাড়া তো চলবে না, তাই না? বলো, তোমরা একটু পরামর্শ দাও না, সেই অনুযায়ী আমরা কাজ করি। স্যার পরামর্শ তো স্যার নাই। পরামর্শ নাই? পরামর্শ নাই, পড়াশোনাও নাই, তা আছে নাকি? হ্যাঁ, পরামর্শও নাই, পড়াশোনাও নাই, তাহলে কোনটা নিয়ে আছো তোমরা? এইভাবে তো চলবে না রে বাবা, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে এই সৃজনশীল কোশ্চেন গুলো আমি অফ করলাম। আমি দেখি আমাদের আগের যে ইয়েটা আছে,
দেখে আগের ক্লাসগুলো একটু রিভিউ করব, তোমাদের কি অবস্থা, কতটুকু শিখছো না শিখছো একটু জানা যায় কিনা। স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়িয়েছিলাম এটা একটু খেয়াল করো। এখন তোমাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস আমি দরকার হলে আরো এই চ্যাপ্টারের উপরে আরো 3-4টা ক্লাসে আমি নিব, ঠিক আছে? কিন্তু প্রতিটা ক্লাসে আমাদের তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাকটা নিব। আনসারটা তোমাদের কাছ থেকে আসতে হবে যে তোমরা কি বুঝছো না বুঝছো। আচ্ছা, তো আমরা আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা দেখো, বাজার বলতে কি বোঝায়, বাজারের বৈশিষ্ট্য, বাজারের শ্রেণী বিভাগ, ভোক্তা বাজার বলতে কি বোঝায়, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য, অনেকগুলো টপিক আমরা এখানে দিছি। তো এই যে টপিকগুলো, এই টপিকগুলো কি তোমরা পড়ছো? বাজার বলতে কি বোঝায় কেউ বলতে পারবে? বলো, বাজার বলতে কি বোঝায়? বিপণনে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে স্যার। এটা দেখে দেখে বললো না? আপনি স্যার আমি জিজ্ঞাসা করছি আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখে দেখে বলে দিচ্ছি, যাক ভালো, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, তাহলে বাজার অ্যাকচুয়ালি তাহলে কি বুঝলে তুমি বাজার বলতে? বাজার বলতে তুমি তাহলে কি বুঝলে, সামারিটা একটু বলো তো। মানে স্যার পণ্য ও পণ্য বা সেবার মানে বর্তমান মানে সময়ের ভিতরে পণ্য বাজার সেটা আছে না স্যার, হ্যাঁ। এবং সম্ভাব্য ক্রেতাদের মাধ্যমে স্যার যেটা যেটা পরিবেশ তৈরি হয় একটা মানে পণ্য সেবার সাথে স্যার যে ক্রেতা হুম। মানে যেটা পরিবেশ মানে সব সমষ্টি মানে যেটা পরিবেশ তৈরি হয় ওইটারে স্যার একটা বাজার বলা যায়, সাথে বিপণন তো আছে স্যার। না না, শোনো, এই যে তুমি তারপরও দেখে দেখে বলেও বুঝতে পারলে না, বোঝাটাই হচ্ছে ব্যাপার। এখানে পরিবেশের কোনো ফ্যাক্টর নাই, হ্যাঁ, যে পরিবেশ তৈরি হয় সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে বাজার কাকে বলে, এটা তোমাকে বুঝতে হবে। বাজার মানে হচ্ছে ক্রেতা, আর কিছুই না, কোনো পরিবেশ পরিবেশ না। আমার কথা বুঝতে পারছো? বাজার মানে হচ্ছে কাস্টমার, ক্রেতা। তুমি একটা বাজার, আমার কথা বুঝতে পারছো? আমি একটা বাজার। হুম হুম। বাজার মানে হচ্ছে কাস্টমার, ক্রেতা, কোনো নিউ মার্কেট গাউসিয়া মার্কেট না। আমার কথা বুঝতে পারছো? আমরা যেটা গাউসিয়া মার্কেট বলি, নিউ মার্কেট বলি, এটা কোনো মার্কেট না। এটা মার্কেট কখন, যখন ওখানে কাস্টমার থাকে, ক্রেতা থাকে, ওই ক্রেতাদেরকে আমরা মার্কেট বলি। আমার কথা বুঝতে পারছো? তার মানে মার্কেটিং এর ভাষায় ক্রেতারাই হচ্ছে জি বাজার, স্যার। ক্রেতারাই হচ্ছে বাজার। এখানে কি বলছে, তুমি কি বুঝলে? বিপণনে কোনো পণ্য বা সেবার, যে কোনো ধরনের পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। তার মানে যারা বর্তমানে কিনছে এবং ভবিষ্যতে যারা কিনবে। সম্ভাব্য মানে কি? যারা ভবিষ্যতে কিনবে, এখন কিনছে না কিন্তু ভবিষ্যতে কিনবে। আমার কথা বুঝতে পারো নাই? তো বুঝতে পারছি স্যার। এই ধরনের, এই দুই ধরনের ক্রেতার সমষ্টিই হচ্ছে বাজার। তার মানে কোনো শুধু বর্তমানে যারা কিনছে তারাই যে বাজার তা নয়, যারা ভবিষ্যতে কিনবে তারাও বাজার। তার মানে উভয়ের সমষ্টিই হচ্ছে বাজার। কথা ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ভালো, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। দেখো ফিলিপ কটলার কি বলছে, ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলছে, মার্কেট ইজ দ্য সেট অফ অল অ্যাকচুয়াল এন্ড পোটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। মানে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিই হচ্ছে বেসিক্যালি বাজার। ওকে, আচ্ছা, এবার চলে আসো বাজারের বৈশিষ্ট্য সমূহ। বাজারের বৈশিষ্ট্য, বাজারের এই যে আমরা বাজার ক্রেতাদেরকে বাজার বললাম, তো এই বাজারে কিছু বৈশিষ্ট্য আছে যেটার কারণে আমরা বুঝতে পারি যেটাই হচ্ছে বাজার। তো কি কি সেই বৈশিষ্ট্যগুলো কি কি
এই দেখো এখানে আছে কয়টা বৈশিষ্ট্য, 10টা বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে ক্রেতার সমষ্টি। তার মানে বাজার মানে হচ্ছে ক্রেতার সমষ্টি। এটা তো বুঝতে পারছো, আমরা সংজ্ঞার মধ্যেই তো পড়লাম যে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, কি তাই তো? রেসপন্স করতে হবে, কারণ তোমাদের ফিডব্যাক নেই কিন্তু আমাদের রিভিউ করছি, কারণ হচ্ছে তোমরা বুঝছো কিনা, তোমরা বুঝো কিনা, এটা কিন্তু যাচাই করাটাই হচ্ছে মূলত ক্লাসের উদ্দেশ্য। হ্যাঁ স্যার আছে, স্যার আছে, স্যার আছে, হ্যাঁ। আছে 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 বললে তো হবে না, সময় মতো রেসপন্স করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ক্রেতার সমষ্টি মানে বর্তমান যারা কিনছে এবং ভবিষ্যতে যারা কিনবে, উভয় ধরনের ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। ওকে, আচ্ছা, এরপর 2 নম্বর দেখো বলছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা। হ্যাঁ, বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা। কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মানে মানে এখন কিনতে পারবে বা ভবিষ্যতে কিনতে পারবে স্যার, ওরকম ক্রেতা স্যার। মানে এখন যারা কিনছে এবং ভবিষ্যতে কিনবে। হ্যাঁ, যেমন ধরো তোমার যদি কোনো ছোট ভাই থাকে, হ্যাঁ একদম ছোট, হয়তো 3-4 বছর বয়স, সে তো আর এখন পণ্য কিনছে না, সে কি এখন কোনো পণ্য কিনে? না, মানে স্যার ভবিষ্যতে কিনবে স্যার। ভবিষ্যতে কিনবে। এর বিষয়টা হচ্ছে এটা যে কিন্তু তুমি বর্তমানে পণ্য কিনো, বুঝতে পারছো? তুমি কিন্তু বর্তমানে পণ্য কিনো, ক্লিয়ার? বাট দেখা যাচ্ছে যে তোমার যার মানে ছোট ভাই যে যার বয়স 3-4 বছর বয়স, সে কিন্তু এখনো কোনো পণ্য কিনে না, তার মানে ও হচ্ছে সম্ভাব্য ক্রেতা, মানে ভবিষ্যতে কিনবে, ক্লিয়ার? এই তোমার ওকে তার মানে স্যার। তুমি এবং তোমার ভাই উভয় মিলেই কিন্তু বাজার, আমার কথা বুঝছো? উভয়ই হচ্ছে বাজার, বাজার তার আর মানে, আমার ক্রেতা। হ্যাঁ ক্রেতা, মানে শুধু তুমি যে বাজার তা কিন্তু নয়, মানে উভয়ই হচ্ছে ক্রেতা, ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান। তার মানে বাজার শুধু প্রতিষ্ঠান হবে বা শুধু ব্যক্তি হবে তা না, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? বাজার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়ই কিন্তু বাজার, এই কথাটা ক্লিয়ার কিনা? স্যার একটু বুঝে দেন স্যার এটা। হ্যাঁ, এটা বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। আচ্ছা একটু খেয়াল করো তোমরা, ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে বাজার, তাই না? তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠান স্যার। কিভাবে বাজার সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ব্যক্তি হচ্ছে, আমরা যেমন ব্যক্তি, আমরা তো বাজার, এটা তো শিওর, তাই না? একটু আগে তো আমরা আলোচনা করলাম যে বর্তমানে যারা পণ্য কিনছি এবং ভবিষ্যতে যারা কিনবে, তো তার মানে ব্যক্তি অবশ্যই বাজার। কিন্তু এখানে প্রতিষ্ঠান কিভাবে বাজার হবে সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ওকে, প্রতিষ্ঠান হচ্ছে যে, যেমন ধরো ঢাকা সিটি কলেজ, এটা কি একটা প্রতিষ্ঠান, তাই তো জি নাকি? স্যার। ওকে, তো ঢাকা সিটি কলেজও কিন্তু ক্রেতা হতে পারে, কিভাবে? স্যার আমাদের ঢাকা যে সিটি বেতন যে টাকা কলেজে নিতেছে কিন্তু, স্যার ওইটা। ঢাকা সিটি কলেজে কিন্তু পণ্য ক্রয় করে। কিভাবে পণ্য ক্রয় করে? হ্যাঁ, আমাদেরকে এটা বুঝতে হবে যে ঢাকা সিটি কলেজ আবার পণ্য ক্রয় করে কিভাবে। হ্যাঁ, ঢাকা সিটি কলেজ দেখো তোমাদের জন্য খাতা ক্রয় করে, পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম ক্রয় করে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের বেঞ্চ, চেয়ার, টেবিল, হ্যাঁ এগুলো ক্রয় করে। এগুলো ক্রয় করে কেন? তার মানে এটা কিন্তু ঢাকা সিটি কলেজ ক্রয় করছে। এখন কোশ্চেন হচ্ছে যে ঢাকা সিটি কলেজ তো প্রতিষ্ঠান, হে আবার কেমনে ক্রয় করে? তো ঢাকা সিটি কলেজের পক্ষেই কিন্তু ক্রয় করতে হয়, বুঝতে পারছো? আমার কথা হচ্ছে যে হয়তো একটা ক্রয় কমিটি থাকে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু তার প্রতিনিধিত্ব করে, বাট ক্রেতা কিন্তু এখানে ঢাকা সিটি কলেজ। আমার কথা কি বুঝতে পারছো? যখন কোনো পণ্য ক্রয় করা হয় তখন মানি রিসিপ্ট যখন লেখা হয়, তখন কিন্তু ওই কোনো ব্যক্তির নাম কিন্তু সেখানে লেখা হয় না, সেটা লেখা হয় কিন্তু ক্রেতার নাম কি, ঢাকা সিটি কলেজ। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এখানে ঢাকা সিটি কলেজ ক্রয় করছে, বুঝতে ঢাকা পারছি। সিটি কলেজের মানে স্যার পক্ষে। সিটি কলেজের একজন প্রতিনিধিত্ব করে স্যার, মানে হ্যাঁ, সেটাই কোনো কিন্তু টিচার হতে পারে, কোনো স্টাফ হতে পারে, যেই হোক না কেন, কিন্তু সে কিন্তু ক্রয় করছে না, ক্রয় করছে কিন্তু ঢাকা সিটি কলেজ। আমার সিটি কথা কলেজ, বুঝতে পারছো? হ্যাঁ নামটা স্যার সিটি কলেজের খাতা চলে যাবে। এক্স্যাক্টলি, আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। না স্যার, না হ্যাঁ স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসো উপযোগ। আচ্ছা এখন বলো তো, বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য বলছে উপযোগ। উপযোগ কেন এটা?
তো উপযোগটা বাজারের পড়ছি অন্যতম ভাই, একটা মনে আছে বৈশিষ্ট্য মনে হচ্ছে আছে উপযোগ তৈরি করে, তাই না? উপযোগ কিভাবে তৈরি হয়? বাজারের অন্যতম স্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ তৈরি হয়। কিভাবে উপযোগ তৈরি হয় বলতে স্যার পারবা? উপযোগটা পড়ছিলাম স্যার, এখন খেয়াল আসতেছে না। উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তো এখন আমরা যে বাজারে বিশেষ করে তোমার ক্রেতারা যে পণ্য ক্রয় করে, তাই না? তো এই পণ্য ক্রয়ের মাধ্যমে কিন্তু তাদের কি হয়, উপযোগ সৃষ্টি হয়, মানে তাদের যে মানে এর মাধ্যমে কিন্তু উপযোগ তৈরি হয়। বুঝতে পারছো? ক্রেতারা যখন পণ্য ক্রয় করে, এর মাধ্যমে কিন্তু উপযোগ তৈরি হয়। কিভাবে উপযোগ তৈরি হয়? মানে স্যার তারা তাদের যে মানে ক্রেতারা উপযোগ কেন বলতে স্যার পণ্য যে ক্রয় করে? আগে আমাদের বুঝতে হবে যে ক্রেতারা কেন পণ্য ক্রয় করে। তাদের চাহিদা নিরূপণ করার জন্য, তাদের হ্যাঁ, বেঁচে থাকার তাদের জন্য। যে নিড এবং ওয়ান্ট আছে সেটা পূরণ করার জন্য, তাই না? ধরো তুমি জি স্যার। তুমি কি ক্রয় করবা? ধরো তুমি কলম ক্রয় করছো। একটা কলম কখন ক্রয় করো? যখন তোমার কোনো কিছু লেখার প্রয়োজন হয়, তখন দেখো যে তুমি কলম থেকে নিজেকে বঞ্চিত অনুভব করছো, তাই না? আর এই অনুভূতি থেকেই কিন্তু তুমি কি করো, একটা কলম ক্রয়ের জন্য তুমি দোকানে যাচ্ছ এবং কলমটা ক্রয় করে নিয়ে আসছো। তো এই কলম ক্রয়ের মাধ্যমে তোমার কি হলো, উপযোগ তৈরি হলো না? তোমার অভাব জি পূরণ। স্যার। তোমার যে অভাব ছিল, লেখার জন্য যে কলম দরকার ছিল, সেই জিনিসটা তুমি পূরণ করছো ওই কলম ক্রয় করার মাধ্যমে। তাহলে এখানে বাজারের মাধ্যমে কি হচ্ছে, উপযোগ সৃষ্টি হচ্ছে না? বাজারের মাধ্যমে কি জি সৃষ্টি স্যার। হচ্ছে? উপযোগ সৃষ্টি হচ্ছে। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ক্লিয়ার। আচ্ছা। দেন এরপরে দেখো অর্থ ব্যয়ের সামর্থ্য। অর্থ ব্যয়ের সামর্থ্য। আচ্ছা, এখানে প্রত্যেকটা ক্রেতার কিন্তু অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে, তাহলেই কিন্তু সে ক্রেতা মানে বাজার হবে। মানে প্রতিটা ক্রেতা মানে যার অর্থ ব্যয় করার সামর্থ্য নেই, সে কিন্তু বাজার হতে পারবে না। কথা বুঝতে পারছো? যেমন তোমার কলম ক্রয় করা দরকার, কিন্তু পকেটে টাকা নেই, তাহলে তো কিন্তু তুমি ওই মুহূর্তে ক্রেতা না। তুমি ক্রেতা যদি না হও, তাহলে তো তুমি বাজারও না, মার্কেটও না। কথা কি ক্লিয়ার? তার মানে তোমার ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে। স্যার একটা কথা আছে স্যার। কি সবার কাছে ক্লিয়ার? স্যার একটা কথা আছে। হ্যাঁ, শিওর শিওর। একটা না, অনেকগুলো। স্যার আমার মনের সামর্থ্য আছে কলম কেনার, কিন্তু আমার অর্থের সামর্থ্য নাই, তাই বলে কি স্যার আমার কি, তাই বলে কি স্যার আমার বাজার বলা যাবে না? মানে বুঝি আমার নাই। মনের সামর্থ্য আছে একটা কলম মানে স্যার আমার মনের সামর্থ্য আছে আমি একটা কলম কিনবো, কিন্তু আমার অর্থের সামর্থ্য নাই যে স্যার যেটা স্যার টাকা দিয়ে কিনবো, তাই বলে কি আমার কি বাজার বলা যাবে না? মানে তোমার মনের সামর্থ্য আছে নাকি? মনের মানে মনের ইচ্ছা আছে আমার কলমটা কিনতে হবে লেখার জন্য, কিন্তু আচ্ছা আপাতত আমার কাছে কোনো টাকা নাই, তাই আচ্ছা বলে কি আমি স্যার বাজার না? আচ্ছা। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বাজার তো অবশ্যই তুমি বাজার, সম্ভাব্য ক্রেতা আর কি। কিন্তু সমস্যা হুম হচ্ছে হুম। যে তোমার যদি এবিলিটি না থাকে, কখনোই যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে তো তুমি ক্রেতায় পরিণত হতে পারবা না, তাই না? কিন্তু আর স্যার ইচ্ছা তো আছে। ক্রেতায় পরিণত হওয়ার জন্যই কিন্তু তোমার সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য। তখন তুমি মানে সামর্থ্য থাকলে তুমি এখন ক্রয় করো আর ভবিষ্যতে ক্রয় করো, যে কোনো সময় ক্রয় করতে পারবা। বাট সামর্থ্যই যদি না থাকে, হ্যাঁ, অর্থ ব্যয় করার যে সামর্থ্য সেটাই যদি না থাকে, তাহলে তো তুমি ক্রেতায় পরিণত হতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? তার মানে ক্রেতায় পরিণত হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার ক্রয় এবিলিটি থাকতে হবে। বুঝতে স্যার পারছো? মানি লাগবে, মানি 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 হ্যাঁ, ছাড়া চলবে না। না তাছাড়া তো তুমি ক্রেতায় পরিণত হতে পারবে না, নিজেকে ক্রেতায় পরিণত করতে পারবে না, তাই না? কারণ কেউ তো তোমার দোকানে গেলেই কলম দিয়ে দেবে না এমনি। তবে তোমাকে টাকা দিতে হবে, 5 টাকা তোমাকে পে করতে হবে, তাই না? হয়তো এখন দিলেও হয়তো পরিচিত থাকার কারণে এখন দিবে, কিন্তু ভবিষ্যতে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। তো যাক, সামর্থ্য না থাকলে তো আর পরিশোধ করতে পারবে না। সামর্থ্য হয়তো তুমি পরিশোধ করতে পারবা বলেই কিন্তু তুমি ক্রয় করছো। আমার কথা বুঝতে পারছো? কারণ তুমি বাকি হ্যাঁ আচ্ছা। যখনই কিনছো যে তোমার ভবিষ্যতে তুমি পরিশোধ করবা, এই কমিটমেন্ট রেখেই কিন্তু তুমি ক্রয় করছো, তাই না? সেই জন্য সেই ক্ষেত্রেও তুমি ক্রেতা, তার মানে তোমার সামর্থ্য আছে, বাট এই মুহূর্তে নাই, ভবিষ্যতে সামর্থ্য হবে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে। তারপরে দেখো ক্রয়ের ধরন। ক্রয়ের ধরন হচ্ছে একজন ক্রেতা কিন্তু শুধু মানে বিভিন্ন ভাবে ক্রয় করতে পারে, মানে অল্প ক্রয় করতে পারে, মিডিয়াম বেশি ক্রয় করতে করে। পারে, বেশি ক্রয় করতে পারে, তাই না? মানে তার ক্রয়ের ধরনটা বিভিন্ন স্টাইলের হতে পারে, বিভিন্ন সিস্টেমের হতে পারে। বুঝতে পারছেন? মানে তার ক্রয়ের কিন্তু ফিক্সড কোনো ইয়ে নাই যে এই এই এতগুলোই ক্রয় করতে হবে। সে একটাও ক্রয় করতে পারে, 5টাও ক্রয় করতে পারে, আবার 100টাও ক্রয় করতে পারে। বুঝতে পারছো? ক্রয়ের ধরনটা যে কোনো ধরনের হতে পারে। আচ্ছা, এরপরে চাহিদা।
তার মানে প্রতিটা ক্রেতার চাহিদা থাকতে হয়। চাহিদা, ওই যে চাহিদা, বুঝতে পারছো? চাহিদা হতে হলে কিন্তু 3টা শর্ত পূরণ করতে হয়, মনে আছে তোমাদের? আরহাম, কোনগুলো? মানে ওই যে মনে নেই তোমাদের? প্রয়োজন থেকে অভাব, অভাব থেকে কিন্তু চাহিদা তৈরি হয়। প্রয়োজন কাকে বলে মনে আছে? বলো তো দেখি, প্রয়োজন কাকে বলে? আরহাম বলো। স্যার এবার ওদের জিজ্ঞাসা করেন স্যার, আমি অনেকক্ষণ ধরে বলছি। হ্যাঁ, আরহাম বলো, আরহাম। আর আমি ইর্তিজা মাহির ওদের বলেন স্যার। আরহাম, জি স্যার। হ্যাঁ বলো তো, প্রয়োজন কাকে বলে? তাড়াতাড়ি বলতে হবে, এগুলো একেবারে বেসিক জিনিস। মানে স্যার যেটা দরকার স্যার ওইটা স্যার। যেটা দরকার, এটা কোনো কথা হলো নাকি? প্রয়োজনের একটা ডেফিনেশন আছে, সুন্দর একটা ডেফিনেশন আছে। কোনটা দরকার? এগুলো না জানলে তো প্রবলেম রে বাবা। বেসিক জিনিসটাই যদি তোমরা না বোঝো তাহলে কেমনে কি করবা? তোমরা আসলে মনে রাখতে পারো না কিছু। ভালো করে শিখো, আমি যা বলি একটু ভালো করে বুঝো, বোঝার চেষ্টা করো। প্রয়োজন কাকে বলে কেউ বলতে পারবা? এনিওয়ান? ইর্তিজা? আর কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করা অনুভূতিকেই প্রয়োজন বলে। ভেরি গুড, ভেরি গুড। এই যে পেরে গেছো, দেখছো? তামজিদ, তামজিদ হোসেন, জি স্যার। হ্যাঁ বলো তো, প্রয়োজন কাকে বলে? কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু বুঝলে গেছে স্যার, পারি। কি বুঝি নাই? কি বলো? স্যার নিড এ প্রবলেম স্যার। এখন তো ঠিকই কথা বুঝলাম, নেটে প্রবলেম। নেটে প্রবলেম হচ্ছে, প্রবলেম তোমার বেশি, তুমি বলাই প্রবলেম, বলতেছে না তুমি। আচ্ছা শোনো, তারপরে সবাই বলছো, ওই যে ইয়ে বলছে মোটামুটি হয়েছে ওর, ইর্তিজা বলছো সম্ভবত, তাই না? আচ্ছা ওকে, যেটা মূল ইয়েটাই দেখো, প্রয়োজন কাকে বলে? প্রয়োজন হচ্ছে মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করে। ভালো করে খেয়াল করো, মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করে, এই অনুভূতিটাকেই মূলত প্রয়োজন বলা হয়। বঞ্চনার অনুভূতি, প্রয়োজন মানে হচ্ছে বঞ্চনার অনুভূতি। যেমন ধরো ওই যে অর্ধেন্দুর একটা কলম দরকার ছিল, মানে তাকে লিখতে বলা হলো যে তুমি কিছু লেখো, এখন ওর কাছে যদি এই মুহূর্তে কলম না থাকে তাহলে কলম থেকে সে নিজেকে বঞ্চিত অনুভব করবে। তার মানে এই যে বঞ্চনার অনুভূতি, মানে কলম থেকে নিজেকে বঞ্চিত অনুভব করছে, এই অনুভূতিটাই হচ্ছে তার প্রয়োজন। সবাই বুঝতে পারছো কিনা? তাকে লিখতে বলা হলো, তার কাছে এই মুহূর্তে কলম নাই, তাহলে সে ওই মুহূর্তে কি ফিল করবে? কলম থেকে নিজেকে বঞ্চিত অনুভব করবে। এই যে অনুভূতিটা, বঞ্চনার অনুভূতি, মানে বঞ্চিত অনুভব করছে, এই অনুভূতিটাকে বেসিক্যালি বলা হয় প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে অভাব কাকে বলে? দেখো, প্রয়োজন, অভাব এবং চাহিদা 3টা শব্দ। প্রয়োজন আমরা কি বুঝলাম? ইয়ে কাকে বলে, কি প্রয়োজন কাকে বলে শিখলাম। এখন অভাব কাকে বলে? অভাব হচ্ছে, দেখো, প্রয়োজনটা যখন স্পেসিফিক হয়ে যায়, সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন ধরো তোমার অর্ধেন্দ্রের কলম প্রয়োজন, তাই না? তো কলম থেকে নিজেকে বঞ্চিত অনুভব করছিল, কিন্তু সে যে কোনো কলম দিয়ে কিন্তু লেখে না, সে একটা নির্দিষ্ট কলম দিয়ে লেখে। তো এখন ধরে নাও যে সে ম্যাটাডোর অরবিট দিয়ে লেখে, তো তার মানে সে ম্যাটাডোর অরবিট ছাড়া কিন্তু সে অন্য কোনো কলম কিনবে না। সে দোকানে গিয়ে বলবে যে ভাই একটা ম্যাটাডোর অরবিট দেন তো। তো তার মানে এই যে ম্যাটাডোর অরবিট, অরবিটটা তার মানে কলমটা স্পেসিফিক হয়ে গেল, কোন ব্র্যান্ডের? ম্যাটাডোর ব্র্যান্ডের অরবিট কলমটা তার দরকার। তো এটা স্পেসিফিক হয়ে গেল, সুনির্দিষ্ট হয়ে গেল।
আমার কথা কি বুঝতে পারছো? আর এর আগে ছিল কলম থেকে বঞ্চিত অনুভব করছিল, এটা কিন্তু স্পেসিফিক না। কলম মানে যে কোনো কলম হতে পারে। লেখা থেকে বঞ্চিত অনুভব করছো মানে প্রয়োজনটা কখনো সুনির্দিষ্ট না, স্পেসিফিক না, বাট অভাবটা হচ্ছে স্পেসিফিক। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে অভাবটা হচ্ছে স্পেসিফিক হবে। আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তার মানে প্রয়োজনটা যখন স্পেসিফিক হয়ে যায়, সুনির্দিষ্ট হয়ে যায়, তখনই সেটা হচ্ছে অভাব। যেমন সে ম্যাটাডোর অরবিট কলম থেকে বঞ্চিত অনুভব করছে, এই অনুভূতিটা হচ্ছে অভাব। আচ্ছা, এরপরে চলে আসলো চাহিদা। চাহিদা কাকে বলে? এই যে সেই চাহিদা। চাহিদা বোঝাতে যে আমাদের ওখানে আমরা ছিলাম, বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে চাহিদা দেখো, তাহলে চাহিদা কাকে বলে? চাহিদা হওয়ার জন্য তিনটা শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। তার মানে এই যে তোমার দেখো প্রয়োজন ছিল, কলম থেকে নিজেকে বঞ্চিত অনুভব করছিলে, তুমি কি চাচ্ছ? ম্যাটাডোর অরবিট বল পেন কিনতে চাচ্ছ। তো এই যে চাচ্ছ, পাওয়ার আকাঙ্ক্ষা, হ্যাঁ, তোমার কলমটি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তোমার ভিতরে, এটা হচ্ছে প্রথম শর্ত। আমার কথা বুঝতে পারছো? পণ্যটি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তোমার ভিতরে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা গেল। দ্বিতীয় শর্তটা হচ্ছে কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে তোমার অবশ্যই কি থাকতে হবে? আর্থিক সামর্থ্য থাকতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে। এই যে আমরা একটু আগেই বলেছিলাম যে অর্থ ব্যয়ের সামর্থ্য। তার মানে কলমটি পাওয়ার আকাঙ্ক্ষা এবং তোমার পকেটে টাকা থাকতে হবে। তার মানে মিনিমাম 5 টাকা তো কলমের দাম, এই 5 টাকা তোমার কাছে থাকতে হবে। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এখন ধরো তোমার পকেটে টাকা আছে ঠিকই, তার মানে প্রথম হচ্ছে যে তোমার পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কলমটি কেনার ইচ্ছা আছে। 2 হচ্ছে পকেটে টাকাও আছে, তোমার মানি ব্যাগে টাকাও আছে। 3 নম্বর হচ্ছে টাকা আছে কিন্তু ওই পারপাজে, অর্থাৎ কলমটি ক্রয়ের ক্ষেত্রে তোমার ইচ্ছা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। মানে তোমার এই পকেটের টাকাটা ওই কলম কেনার পেছনে ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তাহলেই তোমার সেটা চাহিদায় রূপান্তর হবে। তার মানে ওই যে তোমার যে অভাব ছিল, সেই অভাবটা চাহিদায় রূপান্তরিত হবে। কখন রূপান্তরিত হবে? যখন তুমি মানে তোমার পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, আর্থিক সামর্থ্য থাকবে এবং এই অর্থটা আর্থিক সামর্থ্যটা তোমার ওই নির্দিষ্ট পণ্যটি ক্রয়ের ব্যাপারে ব্যয় করার ইচ্ছা থাকবে, তখনই সেটা চাহিদায় রূপান্তরিত হবে। কথা কি ক্লিয়ার কিনা? এখন তুমি যদি চিন্তা করো যে কোনো ফ্রেন্ড যদি আমাকে কলমটা দিত, তাহলে কিন্তু তোমার সেটা চাহিদায় রূপান্তরিত হবে না। তার মানে তোমার পকেটে টাকা আছে কিন্তু সেটা ব্যয় করার ইচ্ছা নাই, কলম কেনার পেছনে ব্যয় করার ইচ্ছা নাই, ভাবছো যে কোনো ফ্রেন্ড যদি ধার দিত, তাহলে কিন্তু সেটা চাহিদায় রূপান্তরিত হবে না। তার মানে চাহিদায় রূপান্তরিত হওয়ার জন্য যেমন আর্থিক সামর্থ্য দরকার এবং ওই নির্দিষ্ট পারপাসে সেটা ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে দেখো বাজারের সন্তুষ্টি, মানে ক্রেতাদের সন্তুষ্টি থাকতে হবে। মানে পণ্যটি কেনার পর তাদের স্যাটিসফাইড হতে হবে, ক্রেতারা যাতে সন্তুষ্ট হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা বাজারের অন্যতম বৈশিষ্ট্য। ক্রয়ের অধিকার, প্রতিটা ক্রেতারই কিন্তু ক্রয়ের অধিকার থাকবে, একটা নির্দিষ্ট রাইট থাকবে, অধিকার থাকবে। আর লাস্টটা হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা। যেমন এখানে দেখো অর্থ ব্যয়ের সামর্থ্য ছিল, মানে সামর্থ্য থাকতে হবে, অন্যদিকে সেই অর্থ কিন্তু ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। সামর্থ্য, পকেটে টাকা আছে কিন্তু ব্যয় করার ইচ্ছা নাই। বুঝতে পারছো? সকালে নাস্তা খাও নাই, ক্যান্টিনে গেছো, তোমার পকেটে টাকাও আছে কিন্তু তুমি চিন্তা করছো তুমি একটা বার্গার খেতে চাচ্ছিলা, কিন্তু তুমি চিন্তা করছো কোনো ফ্রেন্ড যদি তোমাকে খাওয়াতো, তাহলে কিন্তু হবে না, তাহলে আর সেটা চাহিদায় রূপান্তরিত হবে না। তাহলে কি হবে? তোমার যে টাকা আছে সেই টাকাটা বার্গার কেনার ক্ষেত্রে ব্যয় করার ইচ্ছা আছে, অর্থাৎ অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, তাহলে সেটা চাহিদায় রূপান্তরিত হবে। আর চাহিদায় রূপান্তরিত হলেই সেটা তখন সেটা বাজারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে বাজারে বৈশিষ্ট্য কি ক্লিয়ার? ওকে, এরপর বাজারের শ্রেণী বিভাগ। দেখো এই বাজারের শ্রেণী বিভাগটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। তোমাদের ভালো করে বুঝতে হবে কিন্তু, সেকেন্ড টাইমে আমি বুঝাচ্ছি এই জিনিসগুলো, এটা মাথায় রাখবা।
খুব ভালো করে বুঝতে হবে, কারণ এগুলো না বুঝলে কিন্তু সামনে কিচ্ছু অগ্রসর হতে পারবে না। দেখো, বাজারকে আমরা দুই ভাগে ভাগ করি বেসিক্যালি, একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে শিল্প বাজার। খুব ভালো করে খেয়াল করতে হবে, ভোক্তা বাজার কাকে বলে। ভোক্তা বাজার হচ্ছে যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। যে সমস্ত বাজার মানেই তো ক্রেতা, আমরা একটু আগে আমরা আলোচনা করলাম, বাজার মানেই কিন্তু কি ক্রেতা। যে বাজারের ক্রেতারা শুধুমাত্র ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে, কনজিউম করবে, উপযোগ নিঃশেষ করবে। যেমন তুমি কলম কিনছো ব্যবহার করার উদ্দেশ্যে, কিন্তু কেউ যদি কলম আবার অন্য কোনো পণ্য তৈরি কাজে ব্যবহার করে, তখন কিন্তু সেটা ভোক্তা বাজার হবে না। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে সরাসরি ভোগ করার উদ্দেশ্যে যখন কেউ পণ্য ক্রয় করবে, তখনই তাকে আমরা ভোক্তা বাজার বলবো। কথা কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো? স্যার একটু আরেকবার বলেন, ভালো মতো বুঝিনি। ভোগের উদ্দেশ্যে যখন কোনো ক্রেতা যখন ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তার মানে তুমি খেয়াল করো, তুমি একজন ক্রেতা, ভোক্তা, তুমি কলম কিনছো ব্যবহার করার উদ্দেশ্যে, তাহলে সেই ক্ষেত্রে তুমি হবে কি ভোক্তা। তুমি হচ্ছে ভোক্তা বাজার। তার মানে তুমি তুমি বাজার মানে তো ক্রেতা, তো তুমি হচ্ছে ভোক্তা বাজার মানে কি ভোক্তা ক্রেতা। আমার কথা কি ক্লিয়ার? মানে যে সমস্ত ক্রেতারা ভোগ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তাদেরকে আমরা ভোক্তা বাজার বলি। কি বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। অনেক প্রতিষ্ঠান আছে যারা ভোগ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না, তারা কি করে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করে। আছে না এরকম? তোমার কথাই বলি, তুমি হ্যাঁ যদি স্যার, আছে। তুমি যদি এক জায়গা থেকে পণ্য ক্রয় করে, ধরো হোলসেল কোনো মার্কেট থেকে পণ্য ক্রয় করে, তুমি কি করলে সেটা কিনছোই তুমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে। আমার কথা কি বুঝতে পারছো? যেমন ধরো যারা পাইকারি ব্যবসায়ী সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে, তাদের উদ্দেশ্য কি? তারা দেখা যাচ্ছে যে রিটেইলার বা ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা, কি তাই না? তাহলে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য কি ভোগ করা না বিক্রি করা পুনরায়? তাহলে তো সেটা ভোক্তা বাজার হবে না। আমার কথা কি বুঝতে পারছো? যারা হচ্ছে হোলসেলার, মনে করো পাইকারি ব্যবসায়ী যারা অথবা খুচরা ব্যবসায়ী যারা, এদের উদ্দেশ্য কিন্তু পুনরায় বিক্রি করা। আবার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে যাদের উদ্দেশ্য হচ্ছে প্রসেস করে ভিন্ন কোনো পণ্য তৈরি করা, তো তাদেরকে তো আমরা ভোক্তা বাজার বলবো না, বলবো? কারণ তারা তো ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে নাই। তাহলে ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করছে কারা? যারা হচ্ছে সরাসরি কনজিউম করবে, উপযোগ নিঃশেষ করবে ব্যবহারের মাধ্যমে, তারাই হচ্ছে ভোক্তা। আমার কথা ক্লিয়ার? তো এই ধরনের বাজারকে, অর্থাৎ যে সমস্ত ক্রেতারা শুধুমাত্র ভোগ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, সেই সমস্ত ক্রেতাদেরকে আমরা ভোক্তা বাজার বলি। ক্লিয়ার? আর এরপরে দেখো ডান পাশে আমরা যেটা দেখছি শিল্প বাজার বা ব্যবসা বাজার। এই যে এদের কথাও কিন্তু আমি একটু আগে বলে ফেললাম, যে যারা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করে অথবা প্রসেস করার মাধ্যমে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু কাঁচামাল ক্রয় করে, তারাও ক্রেতা। তারা দেখো সুতা তৈরি করছে কাপড় তৈরি করার জন্য, আবার অনেক প্রতিষ্ঠান আছে কাপড় তৈরি কিনছে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করার জন্য। তো তার মানে কি তারাও কিন্তু ড্রেস তৈরি করে ড্রেস বিক্রি করছে, সুতা কিনছে, সুতা কিনে কাপড় তৈরি করছে, কাপড় বিক্রি করে দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? তারা প্রসেস করে ভিন্ন কোনো পণ্য তৈরি করছে। তো এইভাবে তারা কি করছে, এরা হচ্ছে শিল্প বাজার। আর যারা ওই যে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করছে ডাইরেক্ট কোনো প্রসেস না করে, তাদেরকে আমরা ব্যবসা বাজার বলি। যেমন হচ্ছে হোলসেলার, রিটেইলার, কি বুঝতে পারছো, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটর, এরা সাধারণত কি করে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে সরাসরি কোনো প্রসেস করে না, এদেরকে আমরা ব্যবসা বাজার বলে থাকি। সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই কি বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, ভালো করে বুঝতে হবে কিন্তু। তো এই শিল্প বাজার বা ব্যবসা বাজার চার ধরনের হতে পারে। যেমন ধরো উৎপাদকের বাজার, ওই যে যারা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে, তারা কাঁচামাল ক্রয় করে, পণ্য উৎপাদন করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে বিক্রি করে, এরা হচ্ছে উৎপাদকের বাজার। এরপরে দেখো পুনঃ বিক্রেতার বাজার, এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করে, এরা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার, যেটাকে আমরা হোলসেলার বা রিটেইলার বলি। পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী, এরা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার। ক্লিয়ার? সরকারি বাজার, সরকারের বিভিন্ন এজেন্সি কিন্তু পণ্য ক্রয় করে, বুঝতে পারছো? যেমন এই যে কৃষকদের কাছ থেকে যখন ভরা মৌসুম থাকে, তখন কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে তারা স্টক করে, পরে আবার ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে কিন্তু পণ্য বিক্রি করে, এদেরকে বলে আমরা সরকারি ক্রেতা, সরকারি বাজার। এরপর আসছে প্রাতিষ্ঠানিক বাজার। আমরা একটু আগে যেটা বললাম যে ঢাকা সিটি কলেজ হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক বাজার, মানে প্রতিষ্ঠান,
সেও কিন্তু ক্রয় করে। তার মানে এদেরকে বলছি প্রাতিষ্ঠানিক বাজার। কি কথা কি ক্লিয়ার? এইভাবে শিল্প বাজার বা ব্যবসা বাজারকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। উৎপাদকের বাজার, কোন বিক্রেতার বাজার, সরকারি বাজার আর প্রাতিষ্ঠানিক বাজার। কি সবাই বুঝতে পারছো? সবাই কিন্তু ক্রেতা। সবার কাছে ক্লিয়ার কিনা? স্যার হ্যাঁ, বলো। ক্লিয়ার তো স্যার। হ্যাঁ, এখন আমাদের কাছে তো স্যার আবার স্যার আজকে জলদি জলদি ক্লাসে ঢুকতে বলছে স্যার।